সুপ্রিয় দর্শক, স্বাগত জানাচ্ছি সম্পাদকীয়তে আমি মুস্তফা দানিশ। আমাদের আজকের বিষয় প্রত্যাশা ও ওয়ার্ল্ড কাপ স্কোয়াড, আর এ নিয়ে আলোচনার জন্য আমাদের স্টুডিওতে উপস্থিত আছেন নিয়ামুর রশিদ রাহুল, সাবেক জাতীয় ক্রিকেটার। মাঝখানে আছেন মুস্তফা মামুন, উপসম্পাদক কালের কণ্ঠ, এবং ওই প্রান্তে আছেন ইশতিয়াক আহমেদ, সাবেক জাতীয় ক্রিকেটার। দর্শক, আপনারাও টেলিফোনে সরাসরি অংশ নিতে পারবেন। এই জন্য টেলিভিশনের পর্দায় দেওয়া নম্বরে ফোন করতে হবে। এছাড়া ফেসবুক অথবা SMS এর মাধ্যমেও আপনাদের মন্তব্য পাঠাতে পারেন। তবে আলোচনা শুরুর আগেই চলুন দেখে নিই এখনকার প্রধান শিরোনামগুলো। নুসরাত হত্যায় 13 নয়, জড়িত ছিল 15 জন। ডিজিটাল নিরাপত্তা আইনে ওসি মুয়াজ্জেমের বিরুদ্ধে তদন্ত। আগুন দেওয়ার ঘটনা আত্মহত্যা বলে চালানোর চেষ্টা পরিকল্পিত, অভিযোগ স্থানীয়দের। পবিত্র শবে বরাত পালন করা হবে 21শে এপ্রিলেই। শাবান মাসে চাঁদ দেখা নিয়ে কোনো বিভ্রান্তি নেই, জানালেন ধর্ম প্রতিমন্ত্রী। মানুষের দোরগোড়ায় স্বাস্থ্যসেবা পৌঁছে দিতে কাজ করছে সরকার। জাতীয় স্বাস্থ্যসেবা সপ্তাহে প্রধানমন্ত্রী বললেন, নার্সিংয়ে আগ্রহী করতে প্রয়োজনে আইন সংশোধন। প্যারোলে মুক্তি দিয়ে বিদেশে চিকিৎসা নেওয়ার কোনো সিদ্ধান্ত নেননি বেগম জিয়া, জানালেন মির্জা ফখরুল। বললেন, দলের চেয়ারপারসনের বিদেশ যাওয়া নিয়ে প্রকাশিত খবর ভিত্তিহীন। বাংলাদেশের স্বপ্নের বিশ্বকাপ স্কোয়াড ঘোষণা, গুরুত্ব দেওয়া হয়েছে অভিজ্ঞদের। সুযোগ পেলেন সৈকত, সাইফুদ্দিন ও রাহি, নেই তাসকিন ও ইমরুল। শুরু করি, কি প্রত্যাশা আপনাদের ওয়ার্ল্ড কাপে? ধন্যবাদ আপনাকে। প্রত্যাশা তো সবসময় পজিটিভই থাকবে, যেহেতু বাংলাদেশ টিম ওয়ার্ল্ড কাপে খেলতে যাচ্ছে। আমরা অফ দ্য রেকর্ডে অনেক সময় আলাপ আলোচনা করছিলাম যে আলোচনা সমালোচনা হবেই টিম নিয়ে, বাট আপনি যদি লাস্ট 2 বছরে দেখেন, এর বাইরে কিন্তু আলটিমেটলি কোনো এদের ছাড়া কিন্তু আর টিম হয় নাই। কেউ ইনজুরিতে পড়েছে, তার রিপ্লেসমেন্টটা হয়তো এদের মধ্যেই এসেছে। আবার যারা ইনজুরি থেকে যারা ফিরে এসেছে তাদেরকে বাদ দিয়ে আবার হয়তো সেই জায়গাটা নিয়েছে। সেটা সাকিব বলেন, তামিম বলেন, বা মুস্তাফিজ বলেন, মিঠুন বলেন, সবার ক্ষেত্রে তাই হয়েছে। হ্যাঁ, তবে এটা ঠিক যে আপনার সাম্প্রতিক যে পারফরমেন্স লাস্ট 1 বছরের ন্যাশনাল টিমের বাইরে থেকে বা ঘরোয়া ক্রিকেটে, এখানে আরও অনেকেই হয়তো পারফর্ম করেছে। তাদের হয়তো বয়সের তুলনায় ফিউচারের কতটুকু বাংলাদেশ টিমকে সার্ভিস দিবে, সেটা অনেক কিছু বিবেচনায় হয়তো এখানে আনা হয় নাই। আবার এটাও বলা ভালো যে কিছু ভালো ভালো প্লেয়ার আমরা দেখেছি BPL-এ যারা খুবই ভালো পারফরমেন্স করেছে, তারাও কিন্তু নজরদারির মধ্যে আছে। এবং 15 জনের বাইরে আরও 2টো প্লেয়ার আপনার আয়ারল্যান্ডের নিয়েছে। তারা যদি তাদের একটা সুযোগ ওখানে আছে, যেহেতু বোর্ড প্রদান করেছে যে 15 জনের হয়তো রিপ্লেসমেন্ট হতে পারে সাবজেক্ট টু দি পারফরমেন্স। তো আমার কাছে মনে হয়েছে যে আলোচনা সমালোচনা সবকিছুই থাকবে এটার পিছনে, কেউ ভালো বলবে, কেউ খারাপ হবে, বাট বিং এ ক্রিকেটার আমার কাছে মনে হচ্ছে যে দিস ইজ দি বেস্ট পসিবল টিম সো ফার। মামুন, বেস্ট পসিবল টিম এই ইয়াতে আমাদের এখনকার বর্তমান পরিস্থিতিতে? হ্যাঁ, মানে বেস্ট পসিবল টিম, মানে আমাদের যে অ্যাভেলেবিলিটি আছে তার মধ্যে আসলে 2-1টা জায়গা নিয়ে প্রশ্ন আছে। তাসকিন নিয়ে প্রশ্ন আছে, ইমরুল নিয়ে প্রশ্ন আছে, কিন্তু প্রশ্নগুলো খুব বড় না এই অর্থে যে যদি তাসকিনকে নেওয়া হতো তাইলেও এই প্রশ্নগুলো উঠতো, ইমরুলকে লিটন বা সৌম্যর জায়গায় যদি ইমরুলকে নেওয়া হতো তাইলেও এই কোয়েশ্চেনগুলো আসতো। ফলে এটা আমি মনে করি যে খুব কিছু না। আর এমনি ধরুন আমাদের দলটা এবার যেটা ছিল, ইট ওয়াজ ভেরি ইজি টু পিক আসলে, কারণ 13 থেকে 14 জন, কিন্তু আমরা সবাই যদি বলি 13 জন কম, 13 জন অলমোস্ট সবাই জানা যাবে। সবচেয়ে সহজ কাজটা এবার দুইটা আছে, ফোর্থ পেসারটা কাকে নিব ওইটা নিয়ে একটা ডাউট ছিল, আর হচ্ছে একটা ব্যাটসম্যান যে মুসাদ্দেক, এবং ওই জায়গায় যে ইয়াসির রাব্বি, এরকম যে আরেকজন এক্সট্রা ব্যাটসম্যান। ফলে এটা নিয়ে আসলে খুব বেশি মানে প্রশ্ন ছিল না। এখন কোয়েশ্চেন হচ্ছে যে যখন এরকম দল নিয়ে প্রশ্ন থাকে না, তখন মোটামুটি সবাই ধরে নেই এটাই আমাদের সর্বোচ্চ সামর্থ্যের দল, এবং তখনই প্রশ্ন আসে আমাদের সর্বোচ্চ সামর্থ্যের দলটা যথেষ্ট ভালো দল কিনা। এখন দেখেন, এখানে সবচেয়ে ইন্টারেস্টিং জায়গা হচ্ছে আমাদের 4 জনের হতে যাচ্ছে এটা 4র্থ বিশ্বকাপ। এটা কোনো দলের আর নাই, একমাত্র ধোনির হবে ইন্ডিয়ার, আর যদি ক্রিস গেল খেলে গেলের সম্ভবত হবে। এই আর কোনো দলের আপনার একাধিক হওয়ার সুযোগ নাই, এতগুলো প্রশ্নে ওঠে না। আচ্ছা, আবার দেখেন আমাদের হচ্ছে 7 জনের প্রথম বিশ্বকাপ, সেই একই দলের যে দলের 4 জন খেলতেছে 4র্থ বিশ্বকাপ, সেই দলের 7 জনের হচ্ছে প্রথম বিশ্বকাপ, সেই দলের একজনের T20 অভিষেক হয় নাই, এবং আমি মনে করি ওয়ান ডে অভিষেক হয় নাই, এবং আমি মনে করি এইটা পুরো সিম্বলাইজ করে আমাদের ওভারঅল ক্রিকেট অফ লাস্ট ডিকেড। কিভাবে করে?
তার মানে আমাদের যে 2006 সালের যে জেনারেশনটা 2005-06 মানে যে তামিম সাকিব মুশফিক রিয়াদ এবং তাদের সঙ্গে একটু আগে যদিও মাশরাফি, এইটার পরে যে 10 বছর যে আসলে ব্যারেন পিরিয়ড ছিল, এটা কিন্তু এই 7 জনের চান্স পাওয়ার মধ্য দিয়ে নতুন প্রমাণ করে। এই জন্য প্রমাণ করে যে এর পরের 10 বছরে আসলে কেউ এসে এস্টাবলিশ হতে পারেনি, এবং এই এস্টাবলিশ না হওয়াটা যে একটা ভ্যাকুয়াম, সেই ভ্যাকুয়ামের ফল হচ্ছে 7 জন নতুন প্লেয়ার। এখন 7 জন যখন নতুন প্লেয়ার থাকবে, তারা অন এন্ড অফ বাংলাদেশ দলে খেলেছে 2 বছর, তো ওয়ার্ল্ড কাপের মতো জায়গায় যখন নতুন, তখন কিন্তু এই প্রশ্নটা আসে যে আসলে আমরা যেমন আমাদের দলটাকে আমরা অভিজ্ঞ বলবো না অনভিজ্ঞ বলবো, এটা নিয়ে কিন্তু ইন্টারন্যাশনাল মিডিয়া কনফিউজড হয়ে যাবে যে এরকম কন্ট্রাস্ট কেন হয়। এই জায়গাটা আমি মনে করি খুব গুরুত্বপূর্ণ, এবং এই জায়গাটা আসলে আমাদের ক্রিকেটকে যেমন একই সঙ্গে আমাদের ক্রিকেটের মাঝখানে শূন্যতাকে প্রমাণ করে। এবং আরেকটা মজার জিনিস হচ্ছে যে দেখেন আমাদের ক্রিকেটে মানে ওয়ানডে ক্রিকেটে আমরা কিন্তু ভালো করছি গত কয়েক বছর ধরে, এবং এই ভালো করার পিছনে কিন্তু অনেকগুলো ভেরিয়েবলস কাজ করেছে, যেগুলো সব আসলে আমাদের ফরে কাজ করে। কীরকম আমাদের ফরে কাজ করে, যে আমরা ওয়ানডে ক্রিকেটটাকে যেরকম সিরিয়াসলি এখন নেই, এটা আসলে পৃথিবীর কোনো দেশ এখন ওয়ানডে ক্রিকেটের প্রতি অত সিরিয়াস না। কারণ T20 কাম, IPL, বিগ ব্যাশ এগুলো অনেক গুরুত্বপূর্ণ হয়ে গেছে। আমরাও BPL খেলি বটে, কিন্তু যেহেতু আমাদের ক্রিকেট স্ট্রাকচারটা স্ট্রাকচারালি ওয়ানডে বেস, এবং হচ্ছে আমরা এটাতে সফল হই, ফলে এটাকে আমরা ধরে রাখারও আমরা খুব চেষ্টা করি। এবং এই জন্য আপনি দেখবেন আমরা যে জিতি, আমরা যে গত 2 বছর আমাদের পারফরমেন্স কিন্তু অনেক ভালো। আমরা যেভাবেই দেখি না কেন, আমরা 3-4টা টুর্নামেন্টের ফাইনাল খেলেছি, এশিয়া কাপ এবং নিরাজ ট্রফির ফাইনাল খুবই ভালো, চ্যাম্পিয়ন্স ট্রফিতে আমরা সেমিফাইনালে উঠেছি। এই সব কিছু মিলে কিন্তু আমাদের খুব পারফরমেন্স ভালো হচ্ছে। আমাদের ওয়ানডে ওরিয়েন্টেশন, প্লেয়ারদের ওই পার্টিকুলার ফর্মেটে প্লেয়ারদের দক্ষতা, এবং এই দক্ষতাটা আমাদের সঙ্গে যায়, এই অর্থে যায় যে T20 খেলাটা হচ্ছে অনেক বেশি পাওয়ার বেস, আমাদের পাওয়ার নাই। আর টেস্টটা হচ্ছে অনেক বেশি স্কিল, মানে অনেক বেশি যে ধৈর্য, যেটা আসলে আমাদের নাই। আমাদের আসলে সবকিছু একটু একটু করে আছে। ওয়ানডে বেস ক্রিকেট হয়ে আমাদের প্লেয়ারদের অলরাউন্ডার হওয়ার টেন্ডেন্সি অনেক বেশি। আপনি দেখবেন যে সবাই কিন্তু ওই 4 ওভার 5 ওভার বল করতে পারে, এবং এগুলো কাজে লাগে। যেমন মোসাদ্দেক ইংল্যান্ডে একটা ইনিংসে কিন্তু যেটা তার কাজে লেগেছে, নিউজিল্যান্ডের সঙ্গে ম্যাচটা সম্ভবত, যে 3 উইকেট পেয়ে কিন্তু আমাদের একটা বড় ইয়ে করেছিল। তার কিন্তু ওই বোলিং এবিলিটিটা, মোসাদ্দেক যে বলারটা আমাদের মনেই থাকে না, কিন্তু তার ওই বোলিং এবিলিটিটা কাজ করেছে। সৌম্যর ক্ষেত্রে কিন্তু তার ব্যাটিং বোলিং এবিলিটিটা কিন্তু একটা কাজ করেছে। মানে সবাই কিন্তু মোটামুটি পারে। লিটন বোলিং না করলে কিন্তু কিপিং পারে, মানে সবাই কিন্তু দেখবেন যে একটা মাল্টিপারপাস ব্যাপার আছে। তো ফলে ওয়ানডে ক্রিকেটে সবকিছু মিলিয়ে আমাদের এই পজিশনও ভালো, এবং আমাদের এই টিমটাও আমরা মনে করি যে তুলনামূলক অনেক ভালো হয়েছে। এই সব কিছু মিলিয়ে একটা ভালো কিছু হওয়ার কিন্তু যথেষ্ট সম্ভাবনা আছে। কিন্তু সম্ভাবনার প্রশ্নে আমি ছেড়ে দিচ্ছি চেষ্টা করার আগে, সম্ভাবনা থেকে ইয়া হচ্ছে যে এদের বেশিরভাগই ফর্ম নাই। আপনি যদি দেখেন গত 5 মাস 6 মাসের যদি পারফরমেন্স দেখেন, আমি আজকে দল হওয়ার পর বাংলাদেশ মিডিয়াতেও নানা রকম কথা হচ্ছে, আমি ইন্টারন্যাশনাল মিডিয়া দেখছিলাম আর কি। তো সেখানে তারা বেশ কিছু ইন্টারেস্টিং মানে তথ্য দিয়েছে। এই তথ্যগুলো একটা হচ্ছে আমাদের যাদেরকে কারো দেখা যাচ্ছে লাস্ট 3টা ওয়ানডে ইনিংস হচ্ছে 3 রান, কারো দেখা যাচ্ছে লাস্ট 1 বছরের ওয়ানডে স্ট্রাইক রেট হচ্ছে 50। হ্যাঁ, মানে খুব ইন্টারেস্টিং। কিন্তু আমরা আবার বলছি বেস্ট পসিবল টিম। তার মানে পুরো জিনিসটা কিন্তু একটা প্যারাডক্সের মধ্যে আছে, এবং দল কেমন করে জানি না, কিন্তু আমি মনে করি যে এই টিমটা আমাদের ক্রিকেটের যে গ্যাপ, শূন্যতা, আমাদের খেলোয়াড় ঘাটতি, আমাদের কারো এস্টাবলিশ হতে না পারা ইত্যাদি আসলে প্রমাণ করে। হ্যাঁ, ইস্তাক ভাই বলেন, ওই যে স্ট্যাটিস্টিক্স যেগুলো বলছে তার মধ্যে কিন্তু অনেক জিনিস ফাঁক ফোকর আছে, কিন্তু যে 11টা সেরা প্লেয়ার এখন মনে করেন যে 3 মাস ধরে তার ইয়া নেই, বা 1 বছর ধরে তার ইয়া নেই, কিন্তু আমরা ভালো করে জানি যে না, ও হয়তো যায় পারফর্ম করবে। আর আরেকটা জিনিস বলতে, শূন্যতার যে বিষয়টা আছে, 2004 থেকে 2006 সালের মধ্যে যে ইয়েগুলো আমাদের লাইটে চলে আসছে, যারা এখন পারফর্ম করছে সবচেয়ে ভালো আমাদের ইয়াতে, সেই জায়গাতে কিন্তু আমরা আর আমাদের ওই প্লেয়ারগুলো আর উঠে আসছে না। না দেখেন, আমাদের এখন যে দলটা, আমার মনে হয় ইটস গুড মিক্স অফ ইউথ অ্যান্ড এক্সপিরিয়েন্স। যেটা মামুন প্রথমে বললো যে 7 জন বিশ্বকাপ খেলেছে, এরকম 4টা বিশ্বকাপ, তার মানে আপনি বুঝতে পারছেন যে আমাদের এক্সপিরিয়েন্সের ডেপথটা কতখানি। এবং এরা কিন্তু নট সেইং আই এগ্রি উইথ মামুন, দে আর নট ইন প্রলিফিক ফর্ম, কিন্তু তার থেকে বড় চিন্তা হচ্ছে আমার যে সবাই কিন্তু কিছুটা না হলেও ইনজুরি থেকে ফেরত মানে বেরিয়ে আসলো কেবলমাত্র। সবাই কিন্তু এখনো 100% ফিট কিনা মনে করেন আপনার মুশফিক রহিম, তার মাল্টিপল ইনজুরিজ ছিল, সে কতখানি ফিট হি হ্যাজ নট বিন টেস্টেড। মাহমুদ আল্লাহ রিয়াদের কিন্তু একটা ফিটনেসের ইয়ে ছিল, সাকিবও ফিটনেস থেকে বেরিয়েছে, কিন্তু IPL-এ গিয়ে খুব একটা টেস্টেড হয়নি। তারপরে আপনার সাইফুদ্দিনও একটুখানি আপনার ইয়ে ছিল, অনেকেই মুশফিক রহিম তো ছিলই। সুতরাং হোয়াট উই নিড টু এক্সপেক্ট অ্যান্ড ওয়ান্ট যে 11 জন যেন ফিট থাকে, এটা একদম অনেক দিনের একটা কিন্তু দীর্ঘমেয়াদী একটা ট্যুর। ফিট থাকার হলো সবচেয়ে বড়। তাহলে আমি বলবো ইস্তাক ভাই দোয়ার উপরে ভরসা করতে হবে, সেটা তো করতেই হবে। এবং দেখেন ওদের রিসেন্ট যদি আপনি পারফরমেন্স দেখেন, ইন্ডিভিজুয়ালি অথবা অনেকে ভালো খেলেছে, দেশের মাটিতে কালেকটিভলিও ভালো খেলেছে,
নিউজিল্যান্ডে গিয়ে আমরা বিদেশের মাটিতে গিয়ে আমরা কিন্তু যখন বাইল্যাটারাল সিরিজ হয় তখন সুবিধা করতে পারিনি। বাট আপনি যদি ওয়ার্ল্ড কাপের দিকে তাকান, ওয়ার্ল্ড ইলেভেন্সের দিকে গিয়ে তাকান, সেখানে কিন্তু বাংলাদেশ ভালো খেলেছে ইন্ডিভিজুয়ালি অ্যাজ ওয়েল এজ কালেকটিভলি। আমরা দুই বেলায় যদি আমরা সেই 2015 এবং 2017-এর যে চ্যাম্পিয়ন্স ট্রফি যদি দেখেন, আমাদের একটা টার্গেট ছিল, সেই টার্গেটে আমরা কিন্তু অ্যাচিভ করেছি। এবং সেটাও আপনাকে আমাদের দুর্ভাগ্য বলতে হবে, ওই চ্যাম্পিয়ন্স তো আমাদের দুর্ভাগ্যই বলতে হবে যে জিনিসটা ইন্ডিয়াতে হয়েছে। না, আবার আরেকটা জিনিস যেটা না বললেই নয়, এখানে মাশরাফি মুর্তজার একটা বিশাল ভূমিকা ছিল। সুতরাং উইথ হিম অ্যাজ দ্য ক্যাপ্টেন, আমি মনে করি যতই যেসব আমি প্রতিকূলতার কথা বললাম, আমার মনে হয় যে ওটা ওভারকাম সে করিয়ে ফেলতে পারবে। এবং যদি এই সিনিয়র প্লেয়াররা যদি তাদের মতো করে যদি তারা খেলতে পারে, এবং বাকি যারা যে সেকেন্ড টিয়ার প্লেয়ার যারা আছে, যাদেরকে নিয়ে বেশ অনেক কথাবার্তা হচ্ছে, যেমন সৌম্য সরকার, লিটন দাস, সাব্বির রহমান, এদের মধ্যে যে প্রতিভা আছে এ ব্যাপারে কোনো সন্দেহ নেই। যে কারণে মিনাজুল আহমেদিন নান্নুও বললো যে তাদের প্রতিভা আছে এবং তারা করেছে ইন্টারন্যাশনাল স্টেজে, যে তারা অসাধারণ কিছু কিছু পারফরমেন্সেস করেছে, যে কারণে তারা আছে এখানে। কিন্তু দুঃখজনকভাবে বলতে হয় যে ওরা কনসিস্টেন্ট না। এখন যেরকম এই যে যারা 4-5 যারা আছে, তারাও কিন্তু ইনিশিয়ালি কনসিস্টেন্ট ছিল না, কিন্তু এখন এরা এতদিন ধরে খেলেছে, এরা কিন্তু খুব যে ইনএক্সপিরিয়েন্স তাও কিন্তু না। there have been 4 or 5 প্লেয়ার যারা 7টা ওয়ার্ল্ড কাপ খেলেছে, তো বাকি যারা আছে তারা কিন্তু খুব একটা ইনএক্সপিরিয়েন্স না। তো বাংলাদেশ দল কিন্তু যথেষ্ট অভিজ্ঞ দল, এদের কাছ থেকে আশা করাটা আমার মনে হয় ইট উইল নট বি আউট অফ প্লেস টু এক্সপেক্ট বাংলাদেশ টু ডু সামথিং ওয়েল। আমি বলছি না যে আমরা একদম একবারে ফাইনালে চলে যাব, তবে যদি আমরা আপনি বলছেন যে দলটা আছে আমরা যেরকম দেখছি সবকিছু হিসাব যদি করেন, তাহলে এটা একটা অবশ্যই সম্মানজনক স্টেবল ইয়েতে। আমি আমার খালি এটা হচ্ছে যে ফিট যদি থাকি এবং প্লেয়াররা তাদের মতো, কারণ আপনি অন্য টিমগুলোও যদি দেখেন, আপনার কেবলমাত্র শ্রীলঙ্কা এখন একটুখানি ইসেতে আছে, ওয়েস্ট ইন্ডিজ হ্যাজ কাম ব্যাক, ইংল্যান্ড ইজ এ ট্রেমেন্ডাস সাইড, অস্ট্রেলিয়াকে তারা আমরা দেখেছি রিভাইভ করতে রিসেন্টলি, পাকিস্তান ইজ আ ক্র্যাক টিম, যে কোনো সময় চলে আসতে পারে, ইন্ডিয়া ইজ অ্যাবসলিউটলি সুপ্রিম, সাউথ আফ্রিকাকে আপনি কোনোভাবেই আপনি, সুতরাং উই আর প্লেইং আগেন্স্ট অ্যান্ড আফগানিস্তান, দ্য বিগেস্ট সেন্সেশন ইন দিস ওয়ার্ল্ড কাপ। সুতরাং বাংলাদেশ, আমরা নিজেদের দিকে তাকালে হবে না, অন্যান্য দেশও কিন্তু ইমপ্রুভ করছে। সুতরাং উই হ্যাভ টু প্লে at least 4-5 steps ahead of what we have been playing. এই ওয়ার্ল্ড কাপে যা আমরা খেলছি তার থেকে 5-6 ধাপ আমাদের পারফরমেন্স আমাদেরকে আগিয়ে রাখতে হবে, এবং সেটা করতে গেলে আমাদের 11 জন প্লেয়ার প্রতিটা ম্যাচে 100% ফিট প্লেয়ার থাকতে হবে। একটা ফোন আছে, দেখি কতটুকু উনি কি বলছেন। হ্যাঁ দর্শক, আপনার পরিচয় দেন, দিয়ে প্রশ্ন করেন। দিনেশ ভাই, আমি মোহাম্মদপুর থেকে বলতেছি, আমার নাম রানা। জি, আমার স্টেক ভাইয়ের কাছে একটা প্রশ্ন থাকবে। জি, প্রশ্নটা হচ্ছে জায়েদকে নেওয়াটা কতটুকু যুক্তিসঙ্গত হয়েছে, এটা একটা কথা। তো তার মানে হচ্ছে যে সে তো কোনো ইন্টারন্যাশনাল কোনো গেমসই খেলে না, এটাকে বলছে জাদুর খেলা। আমি বুঝি না এটা কিভাবে নিয়ে তার কোনো পারফরমেন্সের দেখতেছি না। ইন্টারন্যাশনাল বিপিএল এ খেলে সে যতটুকু করছে, জানি না কতটুকু করছে, প্রিমিয়ার লিগে খেলে সে পট করে এসে বিশ্বকাপে চলে আসলো, এটা কতটুকু যুক্তিসঙ্গত? জি, আপনাকে ধন্যবাদ রাহুল ভাই, আপনাকে দিয়ে করি। উনি বললেন যে কথাগুলো আসছে এইভাবে যে তাকে এখানে হিসাবে ঢুকাই দেওয়া হয়েছে, তাসকিন কেন, হোয়াই তাসকিন নাই, মানে কথাগুলো আসে। তাসকিন কেন নাই সেটা তো একদম ওপেনলি জানা যাচ্ছে, বিকজ ওর একটা সুযোগ ছিল এখানে। আপনার লাস্ট যে ট্যুরটা হলো নিউজিল্যান্ডে, তার আগে কিন্তু সে ইনজুরিতে পড়ে যায় এবং সেখানে 2 মাসের একটা গ্যাপ পড়ে যায়। আর ক্রিকেটে 2 মাসের মানে 15-20 দিনের একটা গ্যাপ মানে কিন্তু অনেক গ্যাপ। তারপরেও কিন্তু ইনজুরিটা ছিল অনেক মেসিভ ইনজুরি। সেখান থেকে হয়ে যাওয়া, ব্যাক করে আবার প্রিমিয়ার ডিভিশনের যে ম্যাচেসগুলি আছে সেগুলি কিন্তু রেগুলারাইজ ছিল না। আমি তো ওখানে যে সরাসরি সম্পৃক্ত থাকি ম্যাচ রেফারিতে, সেখানে কিন্তু আমি তাকে দেখিনি। তো আমি একটু আগেই বলেছি যে তাসকিন টিমের মধ্যে থাকলে খুবই ভালো হতো, একটা এক্সপিরিয়েন্স থাকতো, ফাস্ট বলার, নতুনভাবে সে ফিরে এসেছে, সে প্রমাণও করেছে, হলে ভালো হতো। আর সেই জন্যই হয়তো জাহিদকে কিন্তু ফিফথ বলার হিসেবে বিবেচনা করা হয়েছে, বিকজ এর বাইরে কিন্তু জাহিদের আগে আপনি যদি কামরুল ইসলামের কথা বলেন, সেও কিন্তু ঠিক ওরকম পারফর্মার কিন্তু না। আপনি যদি এখানে খালেদকে যদি চিন্তা করেন, খালেদ কিন্তু অনেকটা ইয়াং, টেস্ট খেলেছে, ওয়ান ডে ইন্টারন্যাশনাল কিন্তু খেলে নেই।
বাট জায়েদের কিন্তু আবার এই ধরনের কিছু শর্ট ভার্সনের খেলার অভিজ্ঞতা আছে। তারপরে হলো জায়েদ দুইটা ফর্মেতেই আপনার ফোর্থ ডে বলেন আমাদের এখানে লঙ্গার ভার্সন এবং শর্ট ভার্সনে কিন্তু সে পারফর্ম করেছে। তার কিন্তু হয়তো ফাস্ট বোলারদের বাংলাদেশের উইকেট বের করাটা খুবই টাফ, কারণ সবসময় টার্নিং উইকেট থাকে, ব্যাটসম্যানদের ফেভারে উইকেট থাকে, পেস বোলারদের কিছু করার থাকে না। সেই অনুযায়ী কিন্তু সে লাস্ট 2টা বছরে তার একটা মিডিয়াম কনসিস্টেন্সি পারফরমেন্স ছিল, সেই জন্যই কিন্তু তাকে ফিফথ বোলার হিসেবেই গণ্য করা হয়েছে। কি কারণে? কারণ লং ট্যুর, এর মধ্যে আয়ারল্যান্ড সিরিজও আছে, কেউ যদি ইনজুরির পরে সেখানে তার রিপ্লেসমেন্টটা যাতে করে হয়তো আপনার চলে আসতে পারে, সেই হিসাবে এই জায়গায় যেটা বলছে যে মামুন, আপনি কি বলছেন? উনি যেটা বলছেন তার সাথে তাসকিনের বিষয়টা। হ্যাঁ দেখেন, মানে তাসকিনের বিষয়টা হচ্ছে তাসকিন লাস্ট খেলেছে, আমাদের নির্বাচক যদি আজকে ভুল করে বলেছেন যে 1917 সালে স্লিপ অফ টাং ছিল, অনেকে করছে 2017 সালে। এবং তারপর মাঝখানে কিন্তু তাসকিন অনেকদিন বাইরে ছিলেন এবং আমরা কেউ আসলে ইনি যে ছিলেন না এই নিয়ে কারো কোনো প্রশ্ন ছিল না। এবার প্রশ্নটা উঠেছে কারণ বিপিএল এ ভালো করেছে। এখন আমাদের যেটা হয় কি, আমরাও খুবই খুব কুইক ডিসিশনে পৌঁছে যায় সবকিছুর ক্ষেত্রে, যে বিপিএল এ 2 বছর বাইরে ছিল, বিপিএল এ ভালো করেছে, বিপিএল এ টি20 ফরম্যাট। হ্যাঁ, এবং তারপরে দেখেন, তারপরে হয়তো বিপিএল এর ভিত্তিতে তাকে সুযোগ দেওয়া ছিল নিউজিল্যান্ডে, এবং সে ওখানে ভালো করলে তার ব্যাড লাকটা হলো যে ওইখানে সে আসলে নিজেকে সে সম্ভাবনা তৈরি করেছিল, কিন্তু নিজেকে প্রমাণ করার আগে দুর্ভাগ্য তাকে নিয়ে গেছে। এখন তাসকিনের রাহির ক্ষেত্রে যে ব্যাখ্যাটা দেওয়া হয়েছে, ডেফিনেটলি ওয়ানডে খেলেন এরকম একজনকে নেওয়া অনেক প্রশ্ন আছে, কিন্তু শর্টার ভার্সনে সে একটা দুটো বিপিএল এ কিন্তু অনেক ভালো করেছে, শর্টার ভার্সনে করেছে। এবং যেটা বলা হচ্ছে যে ইংল্যান্ডের কন্ডিশনে সুইংটা কাজে লাগতে পারে, এবং তার সুইং এর দিক থেকে গুরুত্ব আছে। হয় কি, দল আসলে নানাভাবে তৈরি হয়, আমরা বাইরে থেকে অনেক কথা বলতে পারি, যারা টিমের ভিতরে কাছ থেকে দেখে অনেক কিছু, যেমন দেখেন একজন তো ফর্ম নাই, কিন্তু তারা হয়তো নেটে দেখছে যে সে অনেক বেশি ফোকাস, এবং তখন হচ্ছে কি দুইজনের মধ্যে হয়তো তারা ওইদিকে যাচ্ছে, অনেকগুলো ইকুয়েশন বা অপোনেন্টের স্টাডি করে করা হয়। তো আমরা বাইরে থেকে তো মোটা থেকে শুধু পারফরমেন্স দিয়ে দেখি, ফলে আমাদের একটু ভ্রান্তি হতে পারে। এই জন্য যারা করে, এবং যেহেতু গালফ অফ ডিফারেন্স না, এই জন্য তাদের একটা আমার কাছে একটা জায়গা আমার কাছে ব্যাপার আছে যে তাসকিনকে জিনিসটা যেটা হয়েছে কি, যেহেতু দেখেন এইবার কিন্তু দল ঘোষণা সবকিছু এত গোল মেলে না, এবং আইসিসি নিজেও একটা বিরাট গোলমাল, যে দল কিন্তু 23 এপ্রিলের মধ্যে ঘোষণা করতে হবে, কিন্তু 23 মে পর্যন্ত এই দল বদলানো যাবে। তাইলে এটা ঘোষণা করার দরকারটা কি? আমরা কিন্তু চাইলে টেকনিক্যালি বলছি যে আপনি 23 মে এর মধ্যে কিন্তু পুরো দল বদলাই ফেলতে পারেন, কোনো সমস্যা নেই। ইভেন তারপরেও ক্রিকেট ওয়ার্ল্ড কাপে এই সুযোগ আছে, যেটা অন্য কোনো ওয়ার্ল্ড কাপে সাধারণত থাকে না, যে ফাইনাল ওভার কিন্তু আপনি ইনজুর্ড হলে টেকনিক্যাল কমিটি এনে কিন্তু ইনজুর্ড প্লেয়ার আপনি পারমিশন লাগে, কিন্তু সেইটা আসলে নানান ফাঁকফোক করে কিন্তু আপনার করা সম্ভব, খুব যে কঠিন তা না, আপনি ইনজুর্ড বলে সম্ভব ইত্যাদি ইত্যাদি। এখন আমার পয়েন্টটা হচ্ছে, যেহেতু আমরা তাসকিন যেহেতু কন্টেনশনে ছিল, নির্বাচকদের একজনের চিন্তায় ছিল, এবং যেহেতু 1.5 মাস সময় আছে, কাজেই আয়ারল্যান্ড টুরে তাকে নেওয়া যেত কিনা, কারণ রাহিও কিন্তু এখনো পরীক্ষিত না, ফলে আয়ারল্যান্ডে আমরা দুইজনকে দেখতাম। আমি বলছি যে রাহি নিয়ে যে কোয়েশ্চনটা আছে, কোয়েশ্চন তো অবশ্যই আছে, ওয়ানডে খেলে নাই, কাজেই আমরা তো নিচ্ছি হাইপোথেসিসের ভিত্তি করে, এবং তাসকিনের ক্ষেত্রেও যেহেতু 1.5 মাস সময় আছে, কাজেই তাসকিনকে আমরা 17 সদস্যের মধ্যে বা 18 নম্বর সদস্য হিসেবে আয়ারল্যান্ডে নিয়ে গেলাম, রাহিও খেললো, এখানে খেললো, দেখলাম যে তাসকিনের যেহেতু পেসটা আছে, এবং যদি সেই পুরনো রিদমে থাকে, গত ওয়ার্ল্ড কাপে যেভাবে আমরা দেখি, একটা ওয়ার্ল্ড কাপের মতো জায়গা না, লাস্ট ওয়ার্ল্ড কাপের এখানে একটু ইন্টারফেয়ার করবো, এখানে একটু আমি ইন্টারফেয়ার না, জাস্ট অ্যাড করতে চাচ্ছি যে তাসকিনকে এই জন্যই আমার কাছে মনে হয়েছে যে ইনক্লুড করা হয় না, বিকজ তাসকিনের টিম যখন ওয়ার্ল্ড কাপ ঘোষণা করলো আজকে, তার নেক্সট লাস্ট ম্যাচটাই খেলেছে কিন্তু সে দুদিন আগে। তো আমি একটা ম্যাচ দেখে আমি এত বড় একটা টুর্নামেন্টে, যেখানে আয়ারল্যান্ডের সফরটা কিন্তু আমার প্রি প্র্যাকটিস ওয়ার্ল্ড কাপ সেশন, সো আমি আমার একজন আনফিট প্লেয়ার, আমার যদি এখানে 5টা ম্যাচ খেলে যদি সে অ্যাটলিস্ট একটা প্র্যাকটিসের মধ্যে থাকতো, তাহলে তাকে বিবেচনা হতো। তা আমার এখানে প্র্যাকটিসও নাই, আমি ইনজুর থেকে ফিরে আসলাম, আমি মতো অনলি একটা ম্যাচ খেলে আমি ন্যাশনাল টিমের মতন ওয়ার্ল্ড কাপে যাওয়ার আগের একটা ম্যাচে, এবং একটা ইম্পর্টেন্ট ম্যাচ যেখানে ওয়েস্ট ইন্ডিজ ইজ এ ভেরি গুড ফর্ম নাও, এন্ড আয়ারল্যান্ড তো যে কোনো সময় তাদের নিজের মাঝে জ্বলে উঠতে পারবে, এখানে যদি বাংলাদেশ যদি তাদের কনফিডেন্স লুজ করে, সেখানে আমি খুব ডিসএগ্রি করি না, আসলে পয়েন্ট ইজ দ্যাট, আমি এটা খুব ডিসএগ্রি করি না। আমার পয়েন্ট হচ্ছে আয়ারল্যান্ডের বিষয়টা, সিরিজটা আমরা কিভাবে দেখবো, রাহুলের কথা ধরে বলছি, আয়ারল্যান্ডের সিরিজটা কি আমরা একদম জেতার জন্য সর্বশক্তি দিয়ে খেলবো, নাকি আমাদের প্লেয়ারদের আসলে প্র্যাকটিসের জন্য? কারণ প্র্যাকটিসের জন্য করতে হলে ঘুরে ফিরে সবাইকে সুযোগ দিতে হবে, তখন কিন্তু আপনি উইন জায়গায় যেতে পারবেন না। ফলে আয়ারল্যান্ডটা কিন্তু মোস্টলি, এবং যেহেতু বোর্ড বলেছে
অন্য কোনো দল কিন্তু এটা বলে যে আমরা চেঞ্জ করতে পারি, আমাদের বোর্ড কিন্তু অলরেডি ঘোষণা করা হয়েছে যে আমরা চেঞ্জ করতে পারি, এবং চেঞ্জের অংশ হিসেবে কিন্তু যে দুইজনকে প্রার্থী নেওয়া ইত্যাদি ইত্যাদি। এই জন্য আমি বলছি যে একজন যদি আরেকজন হ্যাঁ, যদি এবং ঢুকতে যেহেতু রাহি না আর বিপরীতে option এরকম তো হতো। আছে 23শে মে না, পর্যন্ত, মে option তো মে পর্যন্ত। আছেই। আমি এই জন্যই বলছি, এবং যেহেতু আমার এটাও হতো না যদি কিন্তু ঘোষণার শফিউল হতো, ব্যাপারটা তো আছে। আমার পয়েন্ট হচ্ছে যদি শফিউল হতো, মনে করেন শফিউল যদি আসেনি বা মনে করেন যে অন্য কোনো প্লেয়ার হতো যে পরীক্ষিত, রাহির বিষয়টা কিন্তু আমরা হাইপোথিসিস যে রাহি সুইং ভালো, ইংল্যান্ডের সুইং কাজ করবে, কিন্তু এটা কাগজ কলমে এটা বলার ওইখানে গিয়ে অ্যাপ্লাই প্রমাণ করা, করার। এবং এই কারণেই বলছে যেহেতু এটা চান্স ছিল, এবং যেহেতু তাসকিন একদম আউট অফ কন্ডিশন ছিল না, নিউজিল্যান্ডে ন্যায় হয়েছিল কিন্তু নির্বাচকরা তাকে ওই ওয়ার্ল্ড কাপে ভেবে, এবং যেহেতু যখন একটা প্লেয়ার হয়ে গিয়ে আমাদের মধ্যে দেশজন গত ওয়ার্ল্ড কাপে যে বাংলাদেশ ভালো করেছে, ওয়ান অফ দ্য রিজন হচ্ছে আমাদের 3 পেসার, আমাদের হচ্ছে এই তাসকিন, মাশরাফি এবং হচ্ছে রুবেল, এবং তিনজন মিলিয়ে না একটা কেমিস্ট্রি দাঁড়িয়েছিল। এবং কখনো কোনো কিন্তু ক্রিকেটে এটা ইন্ডিভিজুয়াল টিম গেম, ইন্ডিভিজুয়ালিস্টিক টিম গেম, কিন্তু কখনো কিন্তু ওই স্পিরিট তৈরির ক্ষেত্রে কিন্তু এই কম্বিনেশন খুব কাজ করে, এবং খুবই কাজ করে হচ্ছিল, বিশেষ করে তাসকিন এবং মাশরাফির যে জায়গাটা, ইভেন তাদের যে সেলিব্রেশন, সেটাও কিন্তু দলকে একদম মোটিভেট করতো। তো ফলে সবকিছু মিলিয়ে না একটা জায়গা ছিল, এবং এই জন্য ওয়ার্ল্ড কাপ বলে আপনি 2 বছর কিন্তু তাসকিন দলে ছিল না, কেউ কোনো কথা বলেনি, আমরা কেউ প্রশ্ন তুলিনি, মানুষও প্রশ্ন তুলেনি, কিন্তু এই যে ওয়ার্ল্ড কাপের আগে তার ভালো হয়ে ওঠাটা ওই ওয়ার্ল্ড কাপ পেছনে আনছিল, এবং এটা কিন্তু বড় বড় টুর্নামেন্টে কাজ করে। বাট সবকিছুর পর আমি বলছি যে এটা খুব, ইট উইল নট মেক গালফ অফ ডিফারেন্স। তাসকিন যদি ফিরে আসে, ইনজুরি থেকে ফিরে আসা এটা এমন কোনো গ্যারান্টেড না, এবং রাহির যে জায়গাটুকু আছে, ফলে সবকিছু মিলে আমি মনে করছি না গালফ অফ ডিফারেন্স হয়তো, বাট যেহেতু চান্স ছিল আমি বলছি একটা চান্স নেওয়া যেতে নিতে পারতো। হ্যাঁ, ইস্তাক ভাই বলুন, চান্স ছিল, যদি আমি 18 জন করে দিতাম তাহলে কোনো সমস্যা ছিল কিনা? না, মোটেও ছিল না, এবং তাসকিন ইজ এ জেনুইন ফাস্ট বলার আমাদের বাংলাদেশ দলের মধ্যে। ইংলিশ কন্ডিশনস এখন বলা হচ্ছে যে সিমিং কন্ডিশনস। আমার মনে আছে আইপিএলে কেভিন পিটারসন একটা বলছিল ম্যাচের আইপিএল চলাকালীন টিম কীরকম করতে পারে না করতে পারে, ইংলিশ কন্ডিশনস কীরকম হতে পারে না পারে। English conditions may be warm and hot English conditions, which will suit the subcontinental teams. এটা টিপিক্যাল ইংলিশ ওয়েট ওয়েদার কিংবা নাও হতে পারে। যদি এখানে তাই যদি হয়, যদি মনে করেন সিমিং কন্ডিশনস যদি হয়, তো সেক্ষেত্রে জায়েদ মে বি এফেক্টিভ, বিকজ ইজ গট কন্ট্রোল মুভমেন্ট। সে ইয়াং প্লেয়ার, নিউজিল্যান্ড ভালো খেলেছে, তাকে নেওয়া হয়েছে, এটা আমি সাধুবাদ জানাই এসেকে। কিন্তু তাসকিনের ব্যাপারে যেটা আমার মনে হয়, এখানে কারো ব্যাপারে কোনো সন্দেহ নেই, যেভাবে সে বিপিএল এ যে পারফরমেন্সটা সে করেছে, এটা আমার মনে হয় আউটস্ট্যান্ডিং। একটা ফাস্ট বোলার অনেকদিন পরে আমরা দেখছি, হি বোল্ড উইথ আ লট অফ ফায়ার। এবং যেটা সবচেয়ে মজা লেগেছে, যেটা একটা ফাস্ট বোলার কি যখন ফাস্ট রাইজিং ডেলিভারি যে ব্যাটসম্যানকে যখন এখান থেকে, এবং একাধিক এরকম ডিসমিসালস হয়েছে, তার মানে হি ইজ বেন্ডিং হিজ ব্যাক, দ্যাট মিন হি ইজ ফিট। একটা ফ্রিক অ্যাক্সিডেন্ট হয়েছে, এবং রাহুলের এক্সপ্লেনেশন ওয়াজ স্পট অন। আপনি তাকে ডাকছেন আফটার ইনজুরি, আপনি ইউ কুড অ্যাট লিস্ট কল হিম ফর দি আয়ারল্যান্ড টিম। সে তো টেস্টেড হলো না, হি ইজ ফিট, তাকে খেলানো হলো না। ইউনো, এই প্র্যাকটিস ম্যাচে একটা মনে হয় খুব একটা সুবিধা করতে পারেনি, দ্যাট ক্যান হ্যাপেন। বাট অলসো রিমেম্বার যে তার 2015 ওয়ার্ল্ড কাপ, হিজ কেমিস্ট্রি উইথ মাশরাফি, অ্যাজ হি রাইটলি সেড, লাস্ট বাট নট দ্য লিস্ট হিজ প্রেজেন্ট ফর্ম। আপনি তো একটা প্লেয়ারকে দেখবেন হাউ ইজ প্লেইং অন সিচুয়েশন, হাউ ক্যান ইউ ড্রপ হিম? আমার মনে হয় যে এটা লেটস হোপ। And he's a young guy. এখনো 1.5 মাস 2 মাস বাকি, এখনো সময় আছে। ভাইরাল হয়েছে ইমোশনাল হওয়ার না, আমার মনে হয় যে he should not act like a kid. He's a grown up guy and he has to be tough and he's young. আমার মনে হয় বরং continue to practice hard, continue to make sure যে আপনি ফিট থাকেন, কারণ at the end of the day, যেটা রাহুল বলল, it's a long tour. যে কেউ কিন্তু যখন তখন ডাক পড়তে পারে, এবং অপশনস আর ওপেন সবসময় পড়ে। তো তাসকিনের একটা হু নোজ, হি মে বি কল, বাট আমার মনে হয় যে প্রথম থেকে থাকলে মন্দ হতো না। এটা ফোন আছে, দর্শক আপনার পরিচয় দিয়ে প্রশ্ন করুন। জি জি ভাইয়া, ঠিক আছে, কথা ফাঁকে দিয়েন, সমস্যা নেই। জি হ্যালো, হ্যাঁ জি বলেন। আমি কি এখন কোশ্চেন করব? জি হ্যালো, জি বলেন, আপনি আপনার প্রশ্নটা বলেন। আমি ফাহিম, ঢাকা থেকে বলছিলাম। জি বলেন। আমার কোশ্চেনটা হচ্ছে, যেখানে অন্যান্য দলগুলো অভিজ্ঞতা দিয়ে দল গঠন করছে, সেখানে আমরা কেন পিছিয়ে, আমরা কেন তরুণদের দিয়ে
উদাহরণ হিসাবে যদি বলতে চাই, যেখানে ভারতের ঋষভ পান্ত দল নিয়ে দিকে সমালোচনা হয়েছিল, সেখানে বরাবরই বিসিসিআই বলে দিয়েছে যে দীনেশ কার্তিক অভিজ্ঞ, তাই বিধে আমরা দীনেশ কার্তিককে নিয়েছি। জি আর আমার একটা প্রশ্ন আছে, আরেকটা প্রশ্ন করা যাবে? জি বলেন। আরেকটা প্রশ্ন হচ্ছে, অনেকে বলছে যে তাসকিন আহমেদ অনেকদিন ধরে ক্রিকেটে নেই, যেখানে অস্ট্রেলিয়ার মিচেল স্টার্ক এখনো ইনজুরি, এখনো 70% ফিট না, তারপরেও অস্ট্রেলিয়ান ক্রিকেট বোর্ড তার উপর আস্থা রাখতে পারলে আমরা কেন রাখতে পারবো না? জি আপনাকে ধন্যবাদ। আমরা কেন রাখতে পারছি না তাহলে বলেন। আপনি যে প্রশ্নটা করেছেন যে অনেক জায়গায় অনেক আনফিট ইয়ে আছে, কিন্তু তারা আশা করছে যে সেই সময় সে ভালো করবে, কারণ হি ইজ এ এক্সপিরিয়েন্স প্লেয়ার। জি আমি ওটাই একটু আগে বলেছিলাম যে দেখেন, সুযোগ যে নাই তা কিন্তু না, সুযোগের কিন্তু একটা অপশন কিন্তু সবসময় আছে। কিন্তু প্রথম সিলেকশনে কিন্তু আপনি দেখেন সে কিন্তু আলটিমেটলি কোনো ম্যাচের মধ্যেই নাই, এই জন্যই তাকে বিবেচনা করা হয়নি। এটা হলো আমার কিন্তু নিজস্ব ব্যক্তিগত মতামত। কারণ আমি যখন একটা প্লেয়ারকে সিলেক্ট করব, আমি তার সাম্প্রতিক পারফরমেন্স দেখব, শুধু বোলিংটাই দেখবো না, তার মাঠের গতিবিদটা কীরকম, সে কি আদৌ ফিল্ডিংটা ঠিক মতন করতে পারছে কিনা, থ্রোটা ঠিক মতন করতে পারছে কিনা, ব্যাটিং যখন আসবে সে ঠিক সেই রকমভাবে সেই চ্যালেঞ্জটা নিতে পারছে কিনা, সব কিছু কিন্তু একটা সিলেক্টর কিন্তু শুধুমাত্র একটা জায়গায় দিয়ে দেখে না, তার কোনো বিভিন্ন ধরনের ভিউজ থাকে। কিন্তু এই ক্ষেত্রে আপনি বলেন রাহুল ভাই, যদি এই বিবেচনাটা যখন এখানে করা হয়েছে যে আসলে সে ফিট কিনা বা এটা নিয়ে, তামিমের ক্ষেত্রে হলে তাহলে কি হতো, বা আমাদের আরেকজন নাম করা প্লেয়ার হলে তখন কি আমরা এই কাজটা করতে পারতাম? জানেন তামিমের এভারেজ আর তামিমের সাথে আমি আপনাকে বলি না, আমার কোশ্চেনটা আমার কাছে ভালোই লেগেছে। তামিম কিন্তু আপনার টেস্টেড প্লেয়ার, আমাদের তামিম হলো লিডিং ফ্রম দি ফ্রন্ট, সামনের থেকে আপনার লিড হচ্ছে 35-40 এভারেজ করে আসছে বাংলাদেশের একজন দুইজন ব্যাটসম্যানের মধ্যে তাকেই হয়। এবং তামিম যদি ইনজুর থাকে তার জন্য কতটুকু কি করা যায় আলটিমেটলি সেটা কিন্তু বোর্ড কেন সবাই কিন্তু করবে, আমরাও করব। তামিম যদি মিস হয় তার থেকে বড় মানে ক্ষতিকারক আমি কিন্তু তাই না। যেটা বলছি যে আমি কেন বলছি যে দেখেন, একটা যেমন মামুন যে প্রশ্নটা করেছে যে একটা লোক যে প্লেয়ারটা 2015 সালের ইয়াতে ভালো করেছে, তার পেস, তার সেই সময় তার পেস বা তার সুইং আমরা যেটা দেখেছি, তাতে এতে কোনো সন্দেহ নাই। তার মানে হলো যে বড় ম্যাচগুলোতে তার খেলার টেম্পারমেন্টটা অনেক বেটার। আরেকজন আমি যাকে নিচ্ছি সে এখানে ভালো বল করে, সবকিছু এখানে করে, কিন্তু সে টেস্টেড না। তাহলে যে লোকটা, আমাদের তো সবাই ইনজুরির মধ্যে আছে, অনেকেই আছে, কিন্তু ইনজুরির মধ্যে তাকে আমরা আশা করছি যে ওই ইস্তেক ভাই যেটা বলেছে যে ইনজুরি কাটায় উঠলে আমরা অনেক ভালো দল। তো সেক্ষেত্রে যেটা ওনারা যেটা বলছে যে 17 জায়গায় যদি 18 জন হতো, আমি ছেড়ে দিলাম যে একটা নাম করা প্লেয়ার আছে, ঠিক আছে ও এখানে পারেনি, আমি ছেড়ে দিলাম। এরকম প্লেয়ার কিন্তু প্রতিবারই আমাদের দলে, আমরা প্রতিবার ওনারা লিখতে থাকে, মামুনরা লিখতে থাকে সমানে যে এটা কেন নিল, কিন্তু তারপরেও কিন্তু আমরা ক্যারি করেই যাচ্ছি, এরকম লোকও কিন্তু আছে। হ্যাঁ, তো সেই জায়গাতে তার মানে হলো যে কি তাসকিনের কি মনে হয় আপনার যে ওর কোনো অর্জন, ওনার কোনো অর্জন নাই? না, অর্জন থাকলেই যে নাই সেটা কিন্তু এখানে কোশ্চেন আসছে না। আমার কোশ্চেনটা হলো যে একটা টি-20 টুর্নামেন্ট খেলার পরে আমি একটা খেলতে যাচ্ছি 50 ওভার্সের ম্যাচে, মাশরাফিকে বা অন্যান্য যখন আমাদের ফিজিওরা তখন কিন্তু একটা বেঁধে দিয়ে যায় যে মাশরাফি যখন ইনজুরি ছিল তখন কিন্তু প্রথমে 6 ওভার, তারপরে 4 ওভার, এক নাগারে 10 ওভার কিন্তু বল করানো যাবে না। পরে কিন্তু সেই হিসাবে কিন্তু সে ডেভেলপ করে আজকে কিন্তু সে কন্টিনিউশন করেছে। মুস্তাফিজের বেলাও কিন্তু তাই হয়েছে যখন তার রিবে প্রবলেম ছিল। আবার যখন আপনার তাসকিনের বেলাও কিন্তু তাই হয়েছে, আস্তে আস্তে যে প্রথম 4 ওভার তারপরে 6 ওভার ডেভেলপার করতে করতে যাবে। তো আপনি যখন টি-20তে বল করবেন সে এক নাগারে 4 ওভার বল করছে, ফিনিশ। আর আপনি যখন 50 ওভারে ম্যাচ করবেন তখন কিন্তু 10 ওভার বল করতে পারে, যদি ভালো করে তত 6 ওভার করবে, হয়তো আবার 2 ওভার মাঝখানে করবে, লাস্টে আরো 2 ওভার করবে। ভালো করতে থাকলে উইকেটের যদি বাউন্স বা অন্যরকম যদি সে পেয়ে যায় বা উইকেট যদি পেতে থাকে তাহলে হয়তো কন্টিনিউ করবে। নিউজিল্যান্ডে দেখবেন মাশরাফি কিন্তু টানা আপনার 8 ওভারও বল করেছে, তো সেক্ষেত্রে কিন্তু সে ক্যাপেবল হয়েছে বিকজ কন্ডিশন তাকে ফেভার করেছে। এইগুলি কিন্তু অনেক কিছু দেখা যায়। আর আমরা কিন্তু তাসকিনের টিমে ঢুকার কিন্তু আমরা অপছন্দ করছি বা করছি তা কিন্তু না। আমরা বলছি যে আসলে কি সবাই কিন্তু আমরা একমত যে এই দল 13 জন কিন্তু জানে যে এই লোক ছাড়া আমাদের কোনো অল্টারনেট নাই, এতে কোনো সন্দেহ নেই। যে জায়গাটা আপনি নিতে যাচ্ছেন, দেখেন তাসকিনের জন্য যদি এই ঘটনাটা ধরেন 2016-তে আপনার মনে আছে তাসকিন হলো, এই যে রিপোর্টেড হলো বোলিং এর জন্য, তখন সারা দেশের কি ফিলিং ছিল, উই আর ক্রাইং অলমোস্ট, তাই না? কারণ কি, কারণ হচ্ছে তখন তাসকিন ছিল আমাদের কাছে যে বাংলাদেশের একটা অপরিহার্য বোলার, যেভাবে স্টার্ট করেছিল এবং আমাদের ভবিষ্যৎ। কিন্তু এখন আপনি দেখেন
তারপরে 2 বছর এখন যখন হচ্ছে, তাসকিন যদি দলে ফিক্স হতো, ধরেন তাসকিন যদি মুস্তাফিজ হতো, তাহলে তো আমরা অপেক্ষা করতাম 1.5 মাস পর্যন্ত টিমের লিস্টে রেখে। সেটাই কিন্তু আমি বলতে তাসকিনের চাচ্ছি জায়গাটা আর কি। যেহেতু দলে এখন স্থির না, দলে যেহেতু নিশ্চিত না, এই জন্যই কিন্তু তার ইনজুরিটাকে একটা কারণ হিসেবে দেখানো হচ্ছে। এটা কিন্তু বড় প্লেয়ারের ইনজুরি হলে যার টসের আগ মুহূর্ত পর্যন্ত ওয়েট করা হয়। আমাদের 15 জনের মধ্যে যে 12 জন আছে, 10-11 জন আছে, তারা ইনজুরি থাকলে কিন্তু আমরা অপেক্ষা করতাম যে তারা সুস্থ। আর যে 3-4 জন ফাইট করে ঢুকেছে, ধরেন মুসাদ্দেক ঢুকেছে, মুসাদ্দেক ইনজুরি থাকলে কিন্তু তাকে নেওয়া হতো না। আবার তামিম মুশফিক ইনজুরি থাকলে কিন্তু অপেক্ষা করা হতো, এরকম আর কি। এখন কোয়েশ্চনটা আমি বড় মনে করি লার্জার কোয়েশ্চনটা হচ্ছে তাসকিন কেন নিজেকে ওই জায়গায় নিয়ে গেল যে সে দলে আসলে ফিটনেস এবং মানে তার পারফরমেন্সের পরীক্ষা দিয়ে আসতে হচ্ছে। তাসকিন তো আজকে দলে 1 নম্বর পেসার থাকার কথা, 2015 বিশ্বকাপের পারফরমেন্স এবং ইত্যাদির পর। তাসকিন রাদার আমি মনে করি তার নিজে আজকে যে কেঁদেছে, এই কান্নাটা আমাদেরকে টাচ করেছে। যে কোনো প্লেয়ারের এরকম একটা স্বপ্নভঙ্গ আমাদের, কিন্তু তাসকিনের একই সঙ্গে আসলে নিজেকে আয়নায় দেখা উচিত, ভাবা উচিত যে কেন আমি আজকে এই জায়গায়। কারণ হচ্ছে তাসকিন তো 1 নম্বর পেসার থাকার কথা, কারণ মাঝখানে তার ফোকাসটা নড়ে গিয়েছিল। দ্যাটস ফর শিওর আমাদের অনেকেরই ফোকাসটা নড়ে যায় এই ব্র্যান্ডিং, এই মার্কেটিং, এই মাল্টিনেশনাল কোম্পানি ইত্যাদি কারণ। তাসকিনের যেহেতু মিডিয়ার কাছে তাসকিনের পপুলারিটি, মিডিয়া মানে আমি ছবিতে বলছি, তাসকিনকে সিনেমার অফার এসেছিল এবং ইত্যাদি ইত্যাদি কারণে আমার কাছে মনে হয়েছে যে নিশ্চয়ই এগুলো একটা কারণ হিসেবে কাজ করেছে। না হলে তাসকিনের তো জিনিসটা গ্রাজুয়ালি তার এভরিথিং ছিল, হ্যাঁ, তো ফোকাসটা নড়ে গেছে। ফলে আমি আজকের ঘটনা আমি মনে করি যে আমরা বড় প্লেয়ার হলে তো অবশ্যই অপেক্ষা করতাম, এটা সবসময় হয়। যে দলে ফিক্স তার জন্য অপেক্ষা করবে, আর যে দলে ফিক্স না তার ক্ষেত্রে অনেকগুলো ভেরিয়েবল দেখা হবে। তার ক্ষেত্রে কিন্তু দেখেন এখানে কিন্তু একটা মজার জিনিস দেখবেন যে আমাদের অধিনায়ক কিন্তু বলেছিল লোকাল পারফরমেন্স কোনো বিষয় না, আবার প্রধান নির্বাচক কিন্তু বলছিলেন পারফরমেন্স খুব বিষয়। আমরা সবাই কিন্তু এটা নিয়ে তর্ক করেছি, কিন্তু আমি দেখলাম যে দুটোই ঠিক, কোন অর্থে ঠিক। দেখেন ধরেন লোকালে হচ্ছে দেশে মুশফিক নামলো খেলতে, না 5টা ইনিংসে সুন্দর রান করলো, আপনি কি মুশফিককে বাদ দিবেন? তামিমকে বাদ দিবেন না। কিন্তু আবার মনে করেন যে একটা জায়গা নিয়ে মোসাদ্দেক এবং ফাইট করছে, যারা লড়াই হচ্ছে, তাদের দুজনের মধ্যে কিন্তু আপনি দেখবেন যে আসলে কে ভালো করছে। ফলে কিন্তু এটা যেমন একই সঙ্গে ম্যাটার করে না, আবার ম্যাটার করেও, এবং দুজনই কিন্তু কারেক্ট। ফলে ক্রাইটেরিয়া কিন্তু সব ক্ষেত্রে এক না, সেম ক্রাইটেরিয়া, কিন্তু আপনারা নিশ্চয়ই ওভারঅল আপনি সামগ্রিকভাবে একটা প্লেয়ারের পারফরমেন্স, ক্যারিয়ার, তারপর ভরসা ইত্যাদি দেখবেন। আমার কাছে মনে হয় তাসকিনের আজকের ঘটনার জন্য যারা তাসকিনের জন্য করেন তাদের প্রতি সিম্পেথি দেখে আমি বলছি তারা রাদার তাসকিনকে ইন্সপায়ার করেন, আমরা সবাই ইন্সপায়ার করি যেন তাসকিন দলের মানে কি অপরিহার্য খেলোয়াড় হয়। জি ইস্তাক ভাই বলেন। সেটার জন্য তাকে 100% ফিট থাকতে হবে, এবং আরেকটা জিনিসও যেটা আছে কনসিস্টেন্সি, ফর্মটা আপনাকে বজায় রাখতে হবে এট অল টাইমস। আপনি দেশের মাটিতে খেলেন কিংবা বিদেশের মাটিতে খেলেন, তার ফর্মটা নিয়েও একটু সমস্যা ছিল। একটা তো ছিল আউট অফ ফোকাস, যেটাও বললো, আরেকটা ছিল আমার মনে হয় যে তার কনসিস্টেন্টলি তার কাছ থেকে সেরকম ইয়ে পাওয়া যাচ্ছিল না। বাট তার দেন কেম হিজ ইঞ্জুরি, কিন্তু তার কামব্যাকটা যেভাবে সে করলো বিপিএলে, দ্যাট ওয়াজ স্পেকটাকুলার। আমার মনে হয় না যে বাংলাদেশে আমি ফাস্ট বোলারকে এই ধরনের ফাস্ট বোলিং করতে দেখেছি রিয়েলি। আপনার দেশি ব্যাটসম্যান বলেন, বিদেশি ব্যাটসম্যান বলেন, যেভাবে সে বোলিং করেছে, এটাতেই বোঝা যাচ্ছিল দ্যাট হি ওয়াজ ট্রাইং টু ফোকাস অন দ্য গেম, ট্রাইং টু মেক আ কাম ব্যাক ইন টু দ্য সাইড। তার আরেকটা হচ্ছে যে তার কমিটমেন্ট, সিলেক্টররা যদি তার এই যে কাম ব্যাকের সময়, তার রিহ্যাবিলিটেশনের সময়, তার প্র্যাকটিসের সময়, সব কিছু মিলিয়ে যদি তাকে দেখায়, যদি তারা সন্তুষ্ট ছিল অ্যাবাউট হিজ কমিটমেন্ট, বিকজ ওর সাথে কিন্তু আপনি অন্য বোলারদের তুলনা করতে পারেন না, বিকজ হি ইজ ইয়োর অনলি স্পিডস্টার। আমাদের দেশে তো আপনার মনে করেন আবু জায়েদ বলেন, সাইফুদ্দিন বলেন, মিডিয়াম পেসার। এরা যদি এদের বোলিংয়ে, উইথ অল ডিউ রেসপেক্ট টু দেম, বোলিংয়ে কিন্তু আদারওয়াইজ আর কিন্তু কিছু নাই, স্পেশালিটি কিছু যদি থাকে। ইয়েস, সাইফুদ্দিনের একটা রিভার্স সুইং আছে, হয়তো বা ইয়র্কার্স, এফেক্টিভ ইয়র্কার্স করে, বাট আদারওয়াইজ অন আ প্লাসিড উইকেট কিংবা একটা ফেভারেবল উইকেটে ওদের অ্যাভারেজ মানে ওদেরকে ধূলিসাৎ করে দেবে কিন্তু। বাট তাসকিন ইজ দ্য বোলার যেখানে সে অপোজিশন ব্যাটসম্যানের থেকে সময় আদায় করে নিতে পারে, বিকজ অফ হিজ পেস অ্যান্ড বাউন্স। এবং এই ইংলিশ কন্ডিশনসে যেটা আমি মনে করি যে তার জন্য, যেটা সে অস্ট্রেলিয়াতে দেখিয়েছে, হি ওয়াজ এ ইয়াং বোলার ওয়েন হি ওয়েন্ট টু অস্ট্রেলিয়া, সেখানে সে পারফর্ম করেছে, সেখানে বড় বড় ব্যাটসম্যানদেরকে হি বিট দেম কনসিস্টেন্টলি, গট দেয়ার উইকেটস। আমি সেই জন্যই বলছি যে we needed a fast bowler. আমার ইয়েটা হচ্ছে ফাস্ট বোলার অ্যান্ড ফিট, হি হ্যাজ কাম ব্যাক। এবং যদি সবাই যদি মনে করে যে না এই ছেলেটার মধ্যে একটা পরিবর্তন এসছে, হি হ্যাজ ও যে একটু ডিস্ট্র্যাক্টেড হয়ে গেছিল, সে কাম ব্যাক করার তার যে প্রয়াস, তার যে প্রচেষ্টা, তার যে ডিটারমিনেশন,
আমার মনে হয় ওইটার উপরে গুরুত্বটা বেশি দেওয়া হয়েছিল, বিকজ হি স্টিল ইয়াং। আমার মনে হয় যে এখানে ইটস ভেরি ইজি, ক্রিটিসাইজ করার কিছুই নেই, বিকজ দিস ইজ পসিবলি দ্য বেস্ট সাইড। উই আর নট ক্রিটিসাইজিং দি সাইড, আমরা তো তাসকিনের নিয়েই কথা বলছি। আমার খালি এটা হচ্ছে যে এইগুলোর দিকটা বিবেচনা করা উচিত ছিল ফর এ ইয়াংস্টার হুজ ট্রাইং টু মেক আ কাম ব্যাক, যেটা মামুন খুব ভালোভাবে ধরলো। সে কিন্তু বিকেম আ বিট আউট অফ ফোকাস। গুড লুকিং ইয়াং চ্যাপ, মিডিয়ার একটু অ্যাট্রাকশন ছিল, একটু আউট অফ ফোকাস। এটা অনেক সময় অনেক দেশেই হয়, সেটা নো এক্সেপশন। লুক এট দ্য ওয়ে হি মেড আ কাম ব্যাক, দ্যাটস মাই পয়েন্ট। একটা ফোন আছে, আমি তারপরে কথা বলছি। দর্শক, আপনার পরিচয় দিয়ে প্রশ্ন করুন। জি, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। জি, আমার প্রশ্ন ছিল আমার প্রিয়জন সম্মানিত অতিথির কাছে। সেটা হলো যে আমরা সবাই জানি যে ইংলিশ কন্ডিশনে আমাদের বাংলাদেশের মধ্যে তামিম ইকবালের পর ইমরুল কায়েস হলো সবচেয়ে ভালো একজন ওপেনার, আমরা যেটা মনে করি আর কি। এখন ইমরুল কায়েসকে কেন এখানে বিবেচনায় করা হলো না? জি, আপনাকে ধন্যবাদ। হ্যাঁ, ইমরুল কায়েস। ইমরুল কায়েসের ব্যাপারে বিবেচনা কেন করা হয় নাই, সেটা সাম্প্রতিক কিছু পারফরমেন্সও আছে। আর আপনার কিছু কিছু জায়গায় আপনাকে বেটার চয়েস আপনাকে নিতে হবে আর কি। যেমন একটা ওপেনার আছে শুধু ব্যাটিং করে, আর একটা ওপেনার আছে ব্যাটিংয়ের সাথে উইকেট কিপিং করে, অথবা একটা স্পিনার লেফট আর্ম আছে। আপনাকে কিন্তু 1:2 হিসাবেই তখন আমি কাউন্টারটা করব। এটা হলো আমার ব্যক্তিগত মতামত। উইথ ডিউ রেসপেক্ট, ইমরুল ইজ এ ভেরি গুড এক্সপিরিয়েন্স ব্যাটসম্যান। কিছু কিছু জিনিস আছে যেটা সিলেক্টরের হাতেও থাকে না, আবার কিছু করাও থাকে না। তখন হয়তো বেটার ফিউচারের দিকটা তাকিয়ে বেটার রিপ্লেসমেন্টের জন্য যে আরও বেশি সার্ভিস দিতে পারবে পরবর্তীতে, সেরকম করে হয়তো তাকে সুযোগটা দেওয়া হয়। এটা একটা। আর একটা ব্যাপারে আমি বলতে চাচ্ছিলাম যে কিছুক্ষণ আগে যে আলাপ আলোচনা করছিলাম তাসকিন অ্যান্ড আদার থিংস কেন যাচ্ছে না, আমি আর লেটেস্ট একটা উদাহরণ দিই আপনাকে। আমরা সাম্প্রতিক কি এর মধ্যে কি সাকিব আল হাসানকে কোনো ঘরোয়া ক্রিকেটে বা ইয়েতে কি পারফরমেন্স করছে রেগুলারলি, বা ইনজুরিতে থেকে সে আবার কাম ব্যাক করেছে, তারপরে সে একটা সার্জারির মধ্যে ছিল, তারপরে সে আবার কাম ব্যাক রিহ্যাবিলিটেশনের মধ্যে ছিল, দেন আবার সে আইপিএলে খেলতে গেল। তা আইপিএলে ও খেলতে পারছে না কেন? ও তো এখন আইপিএলে তো আমাদের লাস্ট 4-5টা সিজনে তো হি ইজ দি মোস্ট ইম্পর্টেন্ট এবং বেস্ট 11-এর প্লেয়ার। তাকে ছাড়া তো টিম হয়ে নেই। কিছু কিছু সময় থাকে যে নিজেকে বা টিম কম্পিটিশনের জন্য আলটিমেটলি আপনাকে মাঠের বাইরে যেতে হবে। তার মানে এই না যে না সাকিব আল হাসান খারাপ, তা কিন্তু না। আলটিমেটলি ওই চয়েসটা কিন্তু ইমরুলের বিষয়। আচ্ছা, ইমরুলের বিষয় দেখেন, এর সঙ্গে একটু সাকিব জুড়ে দিয়েছেন। না, ও সাকিব তো সে উদাহরণ দেওয়ার জন্য টিম কম্পিটিশন বোঝাতে গিয়ে বোঝাতে হয়েছে। দেখেন, ইমরুল এমনি হচ্ছে ব্যাড লাক। আমাদের এখনকার ক্রিকেটের প্রবলেম হচ্ছে কি, এই মিডিয়া সময় ক্রিকেটের মাস ফলোয়িং এর কারণে যেটা হয়, খুব সহজেই তাসকিন 3 উইকেট পেয়ে যে মাইলেজটা পাবে, আলামিন সেটা পাবে না। এই রিয়েলিটি হচ্ছে, এটা যেভাবেই হোক, দিস ইজ দ্য রিয়েলিটি। তাইজুল সেটা পায় না। ইমরুলের ক্ষেত্রে তাই, কারণ লিটন এবং সৌম্য তারা যেহেতু ফ্লেম পয়েন্ট, দর্শকের প্রচুর হাততালি দেয়, মারে। ইমরুল যেহেতু অনেক টিকে খেলে, ফলে ইমরুল যদি যে ম্যাচে ইমরুল অনেক রান করবে সেই ম্যাচে আমরা মনে রাখবো। লিটন যে ম্যাচে 2টা মেরে আউট হবে সেই ম্যাচে আমরা বলবো ভাই 2টা দারুণ শট ছিল, ইস জুড়ে টিকে যেত। ইমরুলের ক্ষেত্রে এটা কেউ বলবে না। ফলে ইমরুলের ফলোয়িং কম, এবং এইসব ক্ষেত্রে যারা এরকম প্লেয়ার থাকে এরা বঞ্চিত হয় খুব বেশি। ইমরুল 3টা ম্যাচ ভালো খেললে মনে থাকে না, একটা খারাপ খেললে রং উঠে যায়। ফলে এরকম একটা ইমেজের সঙ্গে সারা জীবন ইমরুলকে লড়াই করতে হচ্ছে। এখন লড়াইয়ের জায়গায় কি, ফলে এখন এখানে ইমরুলের একটা ব্যাড লাকটা হয়েছে কি, যেহেতু ইমরুলকে প্রতিটা ইনিংসে কিন্তু ভাগ্যের পরীক্ষা দিতে হয়, তো ফলে কিন্তু ওই সর্বশেষ যেটা হচ্ছে 3টা সেঞ্চুরি করার পরও পরের ইনিংসে 2টা খারাপ করে কিন্তু সে আউট হয়ে গেল এরকম। এবং যেহেতু মাত্র সে 2টা খারাপ করেছে, ফলে তখন তার পক্ষে বলারও কিছু থাকে না। শেষ আরেকটা জিনিস, এই জন্য ওই যে বললাম যে বলারও কিছু থাকে না তখন। কিন্তু লিটনের ক্ষেত্রে আপনার কিছু বলা লাগবে না, সবাই বলবে যে মানে আপনার কিছু বলতে যে সিলেক্টরদের মনে হবে ও এই ইনিংসটা খেলছে, ওই যে সম্ভাবনার জায়গাটা। আর এখনকার ক্রিকেটে যেটা হয়েছে, যেহেতু T20 ওরিয়েন্টেড হচ্ছে, ফলে স্ট্রাইক রেট কিন্তু এখন বাড়ছে, মানে ক্রিকেটের ইয়াটা বাড়ছে। তো সেই জায়গায় লিটন এবং সৌম্যর সম্ভাবনার জায়গাটা বেশি, এটা আমাদের মানতে হবে। লিটন এবং সৌম্যর সম্ভাবনার জায়গাটা বেশি। কিন্তু আমি কিন্তু আমার মনে করি যে এটা উল্টা হতে পারে, ইয়াতে গিয়ে আমরা খুব বেশি মিস করতে পারি ইমরুলকে যদি, কারণ ইংল্যান্ডে যেটা হয় ওই মুভমেন্ট টপ অর্ডারে বেশি প্রবলেম হয়, এবং টপ অর্ডারে তখন 3-4 উইকেট চলে গেলে আমাদের সবাই যেহেতু স্ট্রোক প্লেয়ার, খুব দ্রুতই কিন্তু আমরা স্ট্রোক খেলতে তখন ইমরুলের মনে হতে পারে। কিন্তু এখানে আমার যেটা পয়েন্ট সেটা হচ্ছে যে
ইমরুলকে নিতে হলে সৌম্যকে বাদ দিতে হতো। তখন কিন্তু আমাদের এটা মনে হতো সৌম্য কিন্তু ওই ওয়ার্ল্ডে তার এখানের চেয়ে ওইখানে পারফরমেন্স ভালো, কারণ সে পিছনে পায়ে যেতে পারে। এবং আমরা নিউজিল্যান্ডে দেখেছি খুব অফ ফর্মের মধ্যে সে নিউজিল্যান্ড রান করেছে, অবশ্য 2-4 ওভার আবার ভালো করে পেস বল করতে যেটা ইংল্যান্ডে কাজে আমি লাগবে। বললাম আবার লিটনের ক্ষেত্রে কিন্তু গিভেন ডেতে লিটন এমন একটা ইনিংস খেলতে পারে, হয়তো আমরা ওইখানে আমাদের যেটা করতে হবে, অনেক বড় বড় ইস্তেকবাই যে দলগুলোর কথা বললো, এরা কিন্তু কাগজ কলমে আমাদের যে অনেক দলই স্ট্রং, ফলে আমাদের এক্সট্রাঅর্ডিনারি ইনিংস খেলতে হবে। ফলে লিটনের ওই চান্সটুকু আছে, এশিয়া কাপ ফাইনালে যে ইনিংসটা খেলেছে, ফলে তাকে আমি বাদ দিতে পারি না। এই জন্য তিনজনের মধ্যে যাকেই বাদ দেওয়া হতো এই প্রশ্নগুলো থাকতো, এবং সেই জন্য যেহেতু ইমরুলকে বাদ দেওয়া, যেহেতু তার ইমেজটা কম, ফলে ইমরুলকে বাদ দেওয়া সহজ বলেই আসলে সহজ পথে আমাদের সময় কেটেছে। ইশতিয়াক ভাই, হ্যাঁ, আমি ইমরুল মানে মামুন যেটা বলেছে ওটার সাথে আপনি একমত কিনা? অনেকখানি একমত। ইমরুল আমি একটু বায়াস যদি হই, ইমরুল হ্যাপেন্স টু বি ওয়ান অফ মাই ফেভারিট প্লেয়ার্স। আই থিঙ্ক দ্যাট হি ইজ আ ক্লাস প্লেয়ার। আনফর্চুনেটলি ইমরুল তামিমকে ফলো করলেই তো হয়। আমি এই জন্য বলছি, দেখেন তামিমের গ্রোথটা আপনি দেখেন, তামিম কিন্তু হি টুক হিজ টাইম, কিন্তু ওর একটা টার্গেট ছিল, হি ওয়াজ হাংরি। আমার মনে হয় যে ও নিজেকে ইজ ওয়ান্টিং টু প্লেস হিম অ্যাজ দ্য বেস্ট অ্যামাংস দ্য বেস্ট ইন দ্য ওয়ার্ল্ড। এবং তার যদি আমরা প্রোগ্রেসটা যদি দেখি, আপনি কিন্তু তাকে ওয়ার্ল্ডের যে কোনো ওপেনিং ব্যাটসম্যানের সাথে আপনি পাশাপাশি আপনি রাখতে পারেন অন প্রেজেন্ট ফর্ম ইন অ্যাক্রস অল ফরম্যাটস। সব বলারই কিন্তু এটা ভাবে হ্যাঁ, যেমন তামিম থাকে। কিন্তু আপনি ইমরুলের কোন দিকটা নাই, যে জিনিসটা নাই সেটা হচ্ছে তার মতো যে ডিটারমিনেশন যেটা তামিমের আছে, সেই ডিটারমিনেশন ইমরুল কায়েসের নাই। বাট ইফ ইউ আস্ক মি, আই থিঙ্ক হি ইজ জাস্ট অ্যাজ ক্লাস আ প্লেয়ার অ্যাজ তামিম। Only thing he does not have that the guts and the desire যেটা তামিম এবং মুশফিকের। আপনাকে এখন ওই লেভেলে আপনি জাস্ট ন্যাশনাল টিমে মানে টিকে গিয়ে খেলে যাব, এটা একটা জিনিস। আরেকটা জিনিস হচ্ছে আই হ্যাভ টু প্রুভ মাইসেলফ টু বি অ্যামাং দ্য বেস্ট ইন দ্য ওয়ার্ল্ড। তো সেটার জন্য যে একটা চিন্তা ভাবনা, সেটার জন্য যে একটা মাইন্ডসেট, সেটা আমার মনে হয় যে ইমরুল কায়েসের মধ্যে ওই জিনিসটা লোপ পাচ্ছে। আমি বলি এই জিনিসটা খুব ইন্টারেস্টিং আমার কাছে মনে হচ্ছে। এবং তামিম নিজেও কিন্তু ইমরুলের এই যে যাওয়ার পিছনে একটা কারণ, কিভাবে কারণ, তামিম তার খেলাটা বদলে কিন্তু তামিম এখন অনেক বেশি অ্যাঙ্করের রোল প্লে করে। ফলে হচ্ছে কি তার আরেকজন পার্টনার এখন দরকার হয় যে আসলে হু ক্যান হিট। মানে এখন কিন্তু লিটন সৌম্য কিন্তু, কারণ তামিম কিন্তু এখন লম্বা সময় টিকে থাকার চেষ্টা করে, তামিম কিন্তু আগের মতো 20 বলে 40 করে প্লেয়ার। তো ফলে হচ্ছে কি এখনকার ট্রেন্ডে আপনার কিন্তু তখন এই যে আইডিয়াল পার্টনারশিপ কিন্তু তামিমের সঙ্গে লিটনের সৌম্যর একজন, এবং সেটা কিন্তু যদি 10 বছর আগে হতো, 5-7 বছর আগে, তাহলে তামিম হিট করবে, ইমরুল ইজ বেটার পার্টনার। আমি জানি না সিলেক্টর এই লেভেলে চিন্তা করেছেন কিনা, কিন্তু আমি মনে করি যে এটাও কিন্তু একটা হতে পারে। তাহলে আমরা শেষ পর্যায়ে আছি, আমরা বলেন আমার তাদের কাছে এই মাশরাফির দলের কাছে আমাদের প্রত্যাশাটা কি, আমরা কতটুকু রেজাল্ট কোন জায়গায় আমরা আমাদেরকে চিন্তা করছি? আপনার প্রথমেই তো বলে দিয়েছিলাম যে আসলে যা টিম হয়েছে তাতে তো আমাদের প্রত্যাশার তো কোনো ঘাটতি থাকার কথা না। সবসময় সর্বোচ্চ প্রত্যাশাই আমাদের থাকবে, এবং এটা নির্ভর করবে হলো মানসিকভাবে কতটুকু শক্তি, মানে এখন যে অবস্থা আছে তাতে যদি আপনি মনে করেন আপনি কোন স্টেজে নিতে চান দলটাকে, মনে করেন যে এই দলটা এত দূর পর্যন্ত যেতে পারবে এখন স্টেজে, এখন যেটা ঘোষণা হয়েছে, মনে করেন যে এই স্টেজে যায় ওখানে খেললো, যে আমরা যেভাবে পারফরমেন্স চিন্তা করছি, তাহলে এই দলটা কোথায়, কোন জায়গায়, কোন স্টেজে যায়? ঠিক যেটা ইশতিয়াক ভাই বললেন যে যেভাবে অন্যান্য টিমগুলি তাদের শক্তির দিক থেকে এগিয়ে যাচ্ছে, গুছিয়ে নিয়েছে, আমাদেরও কিন্তু ঠিক সেরকমই যদি প্লেয়াররা যদি ফিল করে এবং মানসিকভাবে যদি তারা স্ট্রং থাকে, তাহলে আমিও বলবো যে সেমিফাইনাল, কোয়ার্টার ফাইনাল পর্যন্ত তাদের যাওয়া উচিত। আর একটু হচ্ছে এইবার তো একটু মুশকিল, আসলে মুশকিল কি, আগের ওয়ার্ল্ড কাপে আমরা কোয়ার্টার ফাইনাল খেলেছি, চ্যাম্পিয়ন্স ট্রফি সেমিফাইনাল খেলেছি, কারণ দোজ আর নকআউট পেজ, মানে গ্রুপের পরেই কিন্তু গ্রুপ থেকে বের হলে কিন্তু একটা ম্যাচ, মানে এইবার যেটা হচ্ছে সবার সঙ্গে সবার খেলা, তো ফলে কিন্তু আপনার টপ 4 এ সবকিছু করতে হবে। এবং এবার তার টপ 8 এ যেটা হচ্ছে যে আপনি যদি 10টা দল, ফলে হচ্ছে কি কোয়ার্টার ফাইনাল, গতবার ছিলাম আমরা কোয়ার্টার ফাইনাল উঠেছিলাম, টপ 8 এ ছিলাম, তো গতবার কোয়ার্টার ফাইনালটা অ্যাচিভমেন্ট হয়েছে, কারণ আমরা কি হয়েছে গ্রুপ থেকে বেরিয়েছি, 8 এর মধ্যে ছিলাম। এইবার দেখেন আপনি যদি 8টা মারা, সেখানে কি আমরা সেমিফাইনালও খেলেছি, হ্যাঁ চ্যাম্পিয়ন্স ট্রফিতে সেমিফাইনাল। আচ্ছা, কিন্তু এখন দেখেন এইবার 10 দলের মধ্যে যদি আপনি অষ্টম হন, কেউ হাততালি দিবে না, কিন্তু কোয়ার্টার ফাইনাল বেস থাকলে হয় কি, কোয়ার্টার ফাইনালে উঠলে এটা ক্রেডিট, কিন্তু জিনিসটা কিন্তু সেম, কোয়ার্টার ফাইনাল মানে কিন্তু 8 নম্বরের মধ্যে, এটা একটা বিষয়। আর এইবার যেহেতু আরেকটা হচ্ছে, গত দুটো ওয়ার্ল্ড কাপে কিন্তু কিছু বিষয় যখনই নকআউটে চলে যায়, তখন একটা চান্স থাকে কি, যারা তুলনামূলক দুর্বল থাকে, এইবার যেটা হচ্ছে যেহেতু সবার সঙ্গে সবার খেলা, ফলে ইউ হ্যাভ টু বি কনসিস্টেন্ট, এবং সেই জায়গাতে আসলে অন্যবারের মতো সহজ হবে না, কনসিস্টেন্ট ক্রিকেট খেলতে হবে, যেটার অভাব আমরা আসলে আমাদের মধ্যে দেখতে পাই। শেষ মিনিটে আপনি কি বলবেন এটা নিয়ে, আমরা কোন জায়গায় যেতে?
অনেকখানি আমরা তো অবশ্যই যেতে চাইবো যে আমরা ফাইনাল খেলবো। হ্যাঁ, না কিন্তু ব্যাপারটা তো কোনো- আমরা কোথায় যেতে পারবো এখন পর্যন্ত যেটা আপনাদের ভাবনা? এখন দেখেন টেস্টেড না প্লেয়ারদের ফিটনেস কিন্তু স্টিল নট টেস্টেড। তো সেই হিসাবে আজকে কোন একটা আমার মনে হয় প্রোগ্রামে আমাকে জিজ্ঞেস করেছে 10-এর মধ্যে আপনি বাংলাদেশকে কোথায় রাখবেন, আমি বললাম আমি 4 কিংবা 5-এ রাখবো। তো হয়তো বা আশা করেনি যে আমার আমি 4-5-এ রাখবো, মানে আমার কারণটা ছিল যে আমরা কিন্তু আমি কিন্তু প্রথম থেকে কিন্তু ফিটনেসের উপরে অনেক জোর দিচ্ছি, মানে এটা লম্বা সফর। 11 ফিট প্লেয়ার্স, আমি কিন্তু স্ট্রেস দিচ্ছি এটার উপরে। ইফ ইউ হ্যাভ 11 ফিট প্লেয়ার্স অ্যান্ড এর মধ্যে যারা আমাদের এক্সপিরিয়েন্স, দে হ্যাভ টু প্লে অ্যাবাভ দেমসেলভস, তাদের মধ্যে সে সামর্থ্য আছে, হ্যাঁ তাদের মধ্যে সে সামর্থ্যটা আছে। দ্যাট বিং মনে করেন কনস্ট্যান্ট, আপনার কথাগুলো ঠিক যে হ্যাঁ সব fit আমি- থাকতে আমি হবে। fit ফিটনেস এবং তারা ফর্ম যদি above খেলছে, extraordinary। দ্যাট বিং কনস্ট্যান্ট, দি আদার যে সেকেন্ড টিয়ার প্লেয়ার যেরকম তাদের কন্ট্রিবিউশন থাকতে হবে। এন্ড ইফ দ্যাট ইজ দ্য কেস, ডোন্ট বি সারপ্রাইজ ইফ ইউ গো এন্ড প্লে দ্য ফাইনালস। আমি আস্পর্ধা, Excellent. আমি সেই আমার সেই আপনি আমাকে বলতে পারেন আপনি এত বড় আস্পর্ধা। অ্যাজ আই সেড, কি কনস্ট্যান্ট, ইউ হ্যাভ টু বি ফিট। আপনাদের যে প্লেয়ার, যে এক্সপিরিয়েন্স প্লেয়ার যারা করে দেখিয়েছে ওয়ার্ল্ড কাপে, তাদের They should be in the extraordinary. বি বেটার দেন হোয়াট দে ডিড। আর যেগুলো সেকেন্ড প্লেয়ার, যেগুলো আউটস্ট্যান্ডিং পোটেনশিয়ালস আছে, তারা দে অলসো হ্যাভ টু কন্ট্রিবিউট। সব প্লেয়াররা কিন্তু কন্ট্রিবিউট করছে এখন ইন্টারন্যাশনাল স্টেজ। দ্যাট ইজ হোয়াট ইউ আর সাপোজ টু ডু, এন্ড ইফ ইউ ডু দ্যাট, অ্যাজ আই সেড, ডোন্ট বি সারপ্রাইজ ইফ ইউ। আমি অবশ্য মানে টপ 4-এ যদি বাংলাদেশ যেতে পারে, যেহেতু লিগ ভিত্তিক খেলা, ফলে টপ 4-এ যাওয়া উইল বি বিগ ওটাই আর অ্যাচিভমেন্ট কি। আমি মনে করি। আর আশা করতে পারলে আমি কম আশা করবো কেন, আমার বেশি আশা করাটাই ভালো না? Absolutely. আমি কেন কম করবো? এটা তো এমন না নাই। ওইখানে গেলে তো anybody's- আমরা ওখানে ছেড়ে দিই। anybody's game। আয়ারল্যান্ডে যখন খেলা, আয়ারল্যান্ডের সাথে যে সিরিজটা খেলবে তখন আমরা বুঝতে পারবো যে আসলে আমাদের দল কোথায় আছে, কি করছে। এরপর মানে দুটো ম্যাচও আছে, দুটো দেশের সাথে, ভারত এবং পাকিস্তানের সাথে আছে। আমরা আশা করি যে শেষেও তখন আমরা বুঝতে পারবো যে আসলে আমাদের প্রত্যাশার সঙ্গে মিলছে কিনা, পারফরমেন্সে মিলছে কিনা। আপনাদের সময় শেষ হয়ে গেছে, আপনাদের ধন্যবাদ। সবাইকে ধন্যবাদ জানিয়ে শেষ করছি আজকে সম্পাদকীয়। আগামীকাল আবারও দেখা হবে রাত 10টায়। দেখার আমন্ত্রণ রইল। শুভরাত্রি।